সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় 10ম অধ্যায় অর্থাৎ নিয়ন্ত্রণ এটি নিয়ে পড়তে যাচ্ছি। প্রথমত সংজ্ঞা। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন হচ্ছে কিনা তা দেখে ভুল ত্রুটি নির্ণয় করা এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি দেখা এবং তার ভুল ত্রুটি নির্ধারণ করে সেটির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নামই নিয়ন্ত্রণ। অর্থাৎ নিয়ন্ত্রণ হতে গেলে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি দেখতে হবে। অর্থাৎ নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা এরা পরস্পর সম্পর্কযুক্ত। যেহেতু পরিকল্পনা হচ্ছে প্রথম কাজ এবং নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার শেষ কাজ, সেহেতু আমরা এটাকে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণকে মুদ্রার এপিঠ ওপিঠ বলতে পারি, অর্থাৎ হেড অ্যান্ড টেইলও বলতে পারি। তো প্রথমে আমরা জানব নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখছি সর্বশেষ ধাপ, অর্থাৎ ব্যবস্থাপনার সর্বশেষ যে ধাপ সেটির নামই হচ্ছে নিয়ন্ত্রণ। এই জন্য সর্বশেষ বলা হয়েছে। কালান্তিক কাজ, কাল মানে হচ্ছে সময়, কালান্তিক কাজ মানে সময় শেষের কাজ। যেহেতু পরিকল্পনার মধ্য দিয়ে যে কাজটি শুরু হয় সেই কাজটি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে গিয়ে সম্পূর্ণভাবে শেষ হয়। তো যেহেতু নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শেষ হয় এই জন্যই নিয়ন্ত্রণকে বলা হয় কালান্তিক কাজ। এরপর হচ্ছে অবিরাম প্রক্রিয়া। আমরা জানি ব্যবস্থাপনা নিজেই একটি অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ একটি কাজের পরেই আরেকটি কাজ চলে আসে, একটি পরিকল্পনার পর আরেকটি পরিকল্পনা চলে আসে। তো দেখা যায় নিয়ন্ত্রণ হচ্ছে যেহেতু শেষ কাজ, নিয়ন্ত্রণের পরবর্তী কাজটার নাম আবারও পরিকল্পনা, নতুন কিছুর পরিকল্পনা। এই জন্যই নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। নিয়ন্ত্রণ আসলে কখনো শেষ হয় না। নতুন পরিকল্পনা এলে নতুন করে আবার নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে, আবার সেটি শেষ হয়ে গেলে আবারও নতুন নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে নতুন পরিকল্পনা। এই জন্য নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। এরপর হচ্ছে উচ্চ ব্যবস্থাপনা স্তর। নিয়ন্ত্রণ কাজটি সাধারণত যারা করেন তারা হচ্ছে প্রতিষ্ঠানের প্রশাসন হিসেবে বিবেচিত থাকেন। তো প্রতিষ্ঠানের প্রশাসন হচ্ছে সর্বোচ্চ পর্যায়। এই সর্বোচ্চ পর্যায়ে যারা উপস্থিত থাকেন তারাই নিয়ন্ত্রণ করেন বলে এটি হচ্ছে উচ্চ ব্যবস্থাপনা হিসেবে পরিচিত। এরপর হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। আমরা জানি নিয়ন্ত্রণ হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি, কেননা এই নিয়ন্ত্রণ প্রথম পরিকল্পনাটি যদি ভেস্তে যায়, প্রথম পরিকল্পনাটি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পরবর্তী পরিকল্পনাটিও আনা যায় না, করা সম্ভব হয় না। এই কারণেই নিয়ন্ত্রণ সঠিক হওয়ার মধ্য দিয়েই পরবর্তী পরিকল্পনাও সঠিক হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং এই কারণেই নিয়ন্ত্রণকেই বলা হয় পরবর্তী পরিকল্পনার একটি ভিত্তিক কর্ম। এবারে যাচ্ছি নিয়ন্ত্রণের কিছু নীতিমালায়, যেমন সরলতা এবং স্পষ্টতার নীতি। এটির মাধ্যমে বলা হয়েছে যে নিয়ন্ত্রণ যখন করা হবে, যেভাবে করা হবে এটি যেন অত্যন্ত সরল থাকে, স্পষ্ট থাকে, কর্মীরা যেন সেটা বুঝতে পারে। তারপরে হচ্ছে দ্রুততার নীতি, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে গেলে দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং যখন যে কাজটির প্রয়োজন সেই সময় অনুযায়ী করতে হবে। এখানে দেরি করার কোনো সুযোগ নাই, তাহলে নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যাবে না। তারপরে আছে নমনীয়তার নীতি। নমনীয়তা মানেই পরিবর্তনশীলতা। নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কখনো পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি দেখার পরে। তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিবর্তনকে গ্রহণ করার নামই নমনীয়তা। এরপরে রয়েছে দক্ষতা। দক্ষতার নীতিতে বলা আছে যে যে কাজের জন্য উপযুক্ত এবং দক্ষ তাকে সেই কাজের উপযুক্ততা দেয়া এবং সেই কাজের জন্যই তাকে ন্যস্ত করার নামই দক্ষতার নীতি। এরপর আছে মিতব্যয়িতার নীতি, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে গেলে খুব অল্প সময়ের মধ্যে অল্প ব্যয়ের মধ্য দিয়ে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেটি সবচেয়ে ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি হচ্ছে মিতব্যয়িতার নীতি। এরপর হচ্ছে প্রযোজ্যতার নীতি, অর্থাৎ যে প্রতিষ্ঠানের যে ব্যক্তিটি যে পর্যায়ের জন্য প্রযোজ্য, যে কর্মটি প্রতিষ্ঠানের যে ঘটনার জন্য প্রযোজ্য, সেই প্রযোজ্যতার ক্ষেত্রে প্রযোজ্যতা যেন ঘটানো যায়, অর্থাৎ যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি, যোগ্য ঘটনার জায়গায় যোগ্য ঘটনা ঘটানো, এটি সম্ভব হলে সেটি হচ্ছে প্রযোজ্যতার নীতি। এরপর আছে ভবিষ্যৎমুখিতার নীতি। যে কোনো মুহূর্তে আমাদের আসলে ভবিষ্যৎ নিয়েই চিন্তা করতে হয়, ভবিষ্যৎকে নিয়েই পরিকল্পনা। এই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যদি কোনো নিয়ন্ত্রণ করা হয়ে থাকে সেটি হচ্ছে ভবিষ্যৎমুখিতার নীতি। এবং শেষে আছে ব্যতিক্রমের নীতি। যে কোনো কিছুর ক্ষেত্রেই আসলে এক্সেপশনাল বা ব্যতিক্রম থাকে। সবসময় নিয়ম অনুযায়ী সব কিছু চলে না, সবসময় নিয়ম অনুযায়ী সব কিছু ওয়ার্ক করে না। এই জন্যই কখনো কখনো নিয়ন্ত্রণের ক্ষেত্রে নতুন কিছু যদি করা হয় তাহলে সেটি হচ্ছে অন্যান্য পূর্বের রেকর্ড ভেঙে দেওয়া
ব্যতিক্রমের নীতি। এরপর রয়েছে নিয়ন্ত্রণের পদক্ষেপ সমূহ। যদি নিয়ন্ত্রণ করতে যাই আমরা কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব, 1 2 3 4 এভাবে। প্রথমেই হচ্ছে আদর্শ মান প্রতিষ্ঠা, অর্থাৎ আদর্শ মান বলতে বোঝায় আমরা পরিকল্পনার মধ্য দিয়ে কি অর্জন করতে চাই সেটি হচ্ছে আমাদের আদর্শ মান। যেমন আমরা যদি চিন্তা করি আমরা 1 সপ্তাহে 10টি শাড়ি উৎপাদন করতে পারি, সেটি হচ্ছে আমাদের আদর্শ মান। এরপরে 2 নম্বরে বলেছে কার্যফল পরিমাপ। কার্যফল পরিমাপ বলতে বোঝায় যে আমরা আদর্শ মান ঠিক করার পরে একজন ব্যক্তিকে ওই আদর্শ মানটা জানিয়ে দেওয়ার পরে সে ওই আদর্শ মানের কতটা কাছাকাছি পৌঁছতে পারলো সেটিকেই বলা হয় কার্যফল পরিমাপ। যেমন আমরা ঠিক করে দিলাম যে সপ্তাহে 10টি শাড়ি উৎপাদন করো, আমরা সপ্তাহ শেষে গিয়ে দেখলাম কোনো একজন ব্যক্তি 8টি শাড়ি উৎপাদন করেছে, সেটি হচ্ছে তার কার্যফল। তৃতীয় স্টেপ হচ্ছে আদর্শ মানের সঙ্গে কার্যফলের তুলনা, অর্থাৎ তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা দেখব যে আমরা বলেছিলাম 10টি শাড়ি তৈরির জন্য, কিন্তু সপ্তাহ শেষে ফলাফলে জানলাম 8টি শাড়ি তৈরি হয়েছে, অর্থাৎ তুলনা করে দেখা গেল 2টি শাড়ি কম উৎপাদন হয়েছে। এটি হচ্ছে তৃতীয় স্টেপ। চতুর্থ স্টেপ হচ্ছে বিচ্যুতির কারণ অনুসন্ধান, অর্থাৎ কেন এই 2টি শাড়ি কম উৎপাদন হলো এই কারণটি তখন আমাদের অনুসন্ধান করতে হবে। হয় কর্মী অসুস্থ ছিল, কর্মীর সংখ্যা কম ছিল, কাঁচামাল ছিল না, অর্থ ছিল না, কোনটি সংকট ছিল সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এবং শেষ যেটি সেটি হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা, অর্থাৎ যখন আমরা যে বিপদটি বা যে সমস্যাটি খুঁজে পাবো, অর্থাৎ আমরা পরিকল্পনা অনুযায়ী যা করতে চাচ্ছিলাম সেটি হওয়ার ক্ষেত্রে যখন বাধা পাবো তখন কেন বাধা সৃষ্টি হলো সেটি খুঁজে বের করে সংশোধনমূলক ব্যবস্থা। আমরা যদি জানি অর্থ ছিল না, অর্থ দিতে হবে, কর্মী সংকট থাকলে কর্মী নিয়োগ দিতে হবে, যদি অন্য কোনো সিস্টেমের সমস্যা থাকে তাহলে সেটি সংশোধন করতে হবে। এই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো। এ পর্যায়ে আমরা জানতে চলেছি নিয়ন্ত্রণের কৌশলসমূহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এই চ্যাপ্টার থেকে, প্রথমেই আছে বাজেটীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ বাজেটের মধ্য দিয়ে যে নিয়ন্ত্রণ কৌশল, নিয়ন্ত্রণের সিস্টেম সেটি হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। অর্থাৎ আমি কারো কাজ সম্পর্কে, কারো উৎপাদনশীলতা সম্পর্কে জানলাম না, কিন্তু একটা নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে দিলাম, এই বাজেটের মধ্যেই সে যদি তার সমস্ত কর্ম সম্পাদন করতে পারে তাহলেই সেটিকে বলা হবে বাজেটীয় নিয়ন্ত্রণ। এরপর আছে সংখ্যাত্মক বিশ্লেষণ। এখানে এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় আসলে অর্থের কোনো বিষয় নয়, এখানে বাজেটের কোনো ঘাটতি বা বাড়তির কোনো বিষয় নয়, এখানে বিষয় একটি, সেটি হচ্ছে সংখ্যাত্মক বিশ্লেষণ। এর আগে যেটি বলেছিলাম যে আমি 10টি শাড়ি সপ্তাহ শেষে উৎপাদন চেয়েছিলাম, আমি 10টি শাড়ি উৎপাদন চাই, সুতরাং আমি শুধু সংখ্যা গণনা করব, এখানে 8টি আমি চাই না, আমি 10টিই চাই। সুতরাং যদি আমি 10টি উৎপাদন করতে পারি, 10টিই যদি নিতে পারি তাহলে নিয়ন্ত্রণ হয়ে গেল। অর্থাৎ আমার আর কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র সংখ্যা নিয়ে চিন্তা করলেও একরকম নিয়ন্ত্রণ তৈরি হয়। এরপর হচ্ছে প্রতিবেদন প্রস্তুতকরণ। এই সিস্টেমে বা এই পয়েন্টের অধীনে বলা হয়েছে যে কোনো ব্যক্তি ঠিকমতো কাজ করছে কি না, সে তার প্রপার উৎপাদনশীলতা ব্যবহার করছে কি না সেটি দেখে তার ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে নিয়ে ব্যক্তিগত একটি প্রতিবেদন দিবেন, সেটিই হচ্ছে নিয়ন্ত্রণের আরেকটি ব্যবস্থা। এরপর হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা। অভ্যন্তরীণ নিরীক্ষা বা ইন্টারনাল অডিট বলতে বোঝায় কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আর্থিক হিসাব, ক্রয় বিক্রয়, জমা, চূড়ান্ত হিসাব ইত্যাদি হিসাবগুলো ঠিকমতো রাখা হয়েছে কিনা সেটি কোনো বিশেষ প্রশিক্ষিত ব্যক্তি, সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা সিএ, এরা এসে যখন পরীক্ষা করেন সেটি হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতি। যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, সেই বিষয়গুলো অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে দিয়ে জানা যায়। এরপরে আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ আর্থিক বিবরণী বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময় শেষে একটা প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব, আয় ব্যয় হিসাব, রেওয়া মিল, সমন্বয় প্রভৃতি ঠিক আছে কিনা এটি নির্ধারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে সেটিকে বলা হবে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এরপরে আছে ব্যক্তিগত পর্যবেক্ষণ, অর্থাৎ প্রত্যেকটা কর্মী তাদের কাজ সঠিকভাবে সঠিক সময় করছে কিনা সেটি তদারকির মাধ্যম দিয়ে যদি নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হয় সেটি হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ। এরপর হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় বলা হয়েছে যে যে কোনো মূল্যে আসলে আমরা
বিনিয়োগের মধ্য দিয়ে মুনাফা অর্জন করতে চাই, এটি হচ্ছে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সুতরাং যে কোনো মূল্যে আমরা যদি প্রতিষ্ঠানের এই বিনিয়োগের উপরে যে সুদ বা প্রাপ্তি সেটি যদি আমাদের প্রপার আসতে থাকে, আমাদের আশানুরূপ আসতে থাকে, তাহলেই এখানে নিয়ন্ত্রণ রয়েছে। যদি সেটা আশানুরূপ না আসতে থাকে তাহলেই বুঝতে হবে সেখানে নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি রয়েছে, নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। এরপরে শেষটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। যে ব্রেক ইভেন পয়েন্টে একটি প্রতিষ্ঠানের ব্যয় এবং সেইখান থেকে পণ্য বিক্রয়ের মধ্য দিয়ে যে পণ্য বিক্রয় বাবদ যে খরচ, পণ্যের যে খরচ এবং পণ্য বিক্রি করে যে আয়, এই দুটো যখন এক বিন্দুতে এসে উপস্থিত হয় সেই বিন্দুটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই সমচ্ছেদ বিন্দুতে প্রতিষ্ঠান কোনো লসেও থাকে না, প্রতিষ্ঠান লাভেও থাকে না, প্রতিষ্ঠান লাভ এবং লসের একেবারে সমান সমান পর্যায়ে থাকে। এই ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণের মধ্য দিয়েও জানা যায় প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র কী। সুতরাং এটিও নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, যেমন রয়েছে বাজেট কি, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকেই বলা হয় বাজেট। এরপর রয়েছে সমচ্ছেদ বিন্দু, যে বিন্দুতে বিক্রয় এবং মোট ব্যয়ের পরিমাণ, অর্থাৎ যে পরিমাণে আমরা বিক্রয় করলাম এবং যে পরিমাণে আমরা মোট ব্যয় করেছি, ওই ব্যয় এবং বিক্রয় যখন সমান হয় সেটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু। গ্যান্ট চার্ট কি? হেনরি এল গ্যান্ট একটি চিত্রের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন কিভাবে কাজের শুরু এবং কিভাবে কাজের শেষ, এই চিত্রটিকেই বলা হয় গ্যান্ট চার্ট। অডিট কি? নিরীক্ষণের মাধ্যমে কাজের ভুল ত্রুটি নির্ধারণ করার নামই অডিট। প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ হচ্ছে বাস্তবতার আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি কোনো পরিবর্তন আনা হয় সেটি হচ্ছে প্রতিরোধমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা। অভ্যন্তরীণ নিরীক্ষা আমরা জেনেছি। আর্থিক বিবরণ হচ্ছে প্রতিষ্ঠানের আয় ব্যয় বিশ্লেষণ। বিনিয়োগের উপর সুদ প্রাপ্তি, সেটি হচ্ছে আমরা বছরে কতটা প্রত্যাশিত মুনাফা পাচ্ছি সেটি। পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, অর্থাৎ একটি ক্রিটিক্যাল পথ বা সংকটময় অবস্থা চিহ্নিত করে কাজের শুরু এবং শেষ যে চিত্রের মধ্য দিয়ে প্রকাশ পায় সেটি হচ্ছে পার্ট। এরপরে রয়েছে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। তারপরে রয়েছে আদর্শ মান, অর্থাৎ আমরা পরিকল্পনার মধ্য দিয়ে যা অর্জন করতে চাই একটি নির্দিষ্ট সময়, সেটি হচ্ছে আদর্শ মান। এরপর আছে নিয়ন্ত্রণকে কেন পরবর্তী পরিকল্পনার ভিত্তি বলা হয়, কেননা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে একটি ব্যবস্থাপনার কাজ সম্পূর্ণ শেষ হয় এবং যদি ব্যবস্থাপনার কাজ প্রথমটি সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় তাহলে পরবর্তীটিও সুষ্ঠুভাবে সম্পাদনের সুযোগ থাকে। এই কারণেই নিয়ন্ত্রণকে বলা হয় পরবর্তী কাজ বা পরবর্তী পরিকল্পনার ভিত্তি। নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। আমরা জানি যে যখন ব্যবস্থাপনার কাজ একটি অবিরাম প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা কখনোই শেষ হয় না, পরিকল্পনাও তেমনি শেষ হয় না, তেমনি যেহেতু পরিকল্পনা বা ব্যবস্থাপনা কোনোটিই শেষ হয় না, নিয়ন্ত্রণ সেহেতু রয়েই যায়। এ কারণেই একটি নিয়ন্ত্রণের পর আরেকটি নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে আসে, এই জন্যই বলা হয় নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া। এরপরে রয়েছে উপযুক্ততার নীতি কি, অর্থাৎ প্রতিষ্ঠানের যেখানে যে পর্যায়ে যে ব্যক্তিকে বা যে পর্যায়ে যে সিস্টেম প্রয়োজন সেই সিস্টেম বা সেই ব্যক্তিকে অ্যাপ্লাই করা বা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করাই হচ্ছে উপযুক্ততার নীতি। এরপরে রয়েছে নিয়ন্ত্রণ সবসময় ভিত্তি নির্ভর। অবশ্যই নিয়ন্ত্রণ সবসময় ভিত্তি নির্ভর, কেননা যদি ভিত্তিই না থাকে, যেমন আমি সপ্তাহ শেষে কয়টি শাড়ি চাই, 10টি শাড়ি, এটি আমার ভিত্তি। যদি তা না থাকে তাহলে সপ্তাহ শেষে আমি যদি 8টি শাড়ি দেখি তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার উৎপাদন বেশি হয়েছে না কম হয়েছে। সুতরাং নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই ভিত্তি দরকার, অর্থাৎ মান নির্ধারণ দরকার। একটি নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণে উৎপাদন আমি চাই সেটি হচ্ছে মান বা ভিত্তি। এরপর রয়েছে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ, অর্থাৎ একজন ব্যক্তির কাজ বিশ্লেষণের মধ্য দিয়ে পরিকল্পনা অনুযায়ী সে যাচ্ছে কিনা সেটি নিয়ন্ত্রণের নামই হচ্ছে সংখ্যাত্মক বিশ্লেষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 10 নিয়ন্ত্রণ সম্পর্কে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।